হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রক্তচোষা গল্পের পার্ট 2। তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে প্লিজ আগে গিয়ে দেখে এসো, না হলে তোমরা আজকের গল্পের কিছু বুঝতে পারবে না। ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দেওয়া থাকবে। খচ্চরের মালিকের নাম রামলাল। রামলাল গ্রামে প্রবেশ করার আগেই পালবাবুকে নামিয়ে দিলেন। পালবাবু কিভাবে রক্তচোষার সম্মুখীন হতে হয়েছিল তাকে, আর কেনই বা রামলাল গ্রামে প্রবেশ করতে চায়নি, কি আছে ওই গ্রামে, জানতে হলে আমাদের গল্পের পার্ট 2টি পুরো শুনতে হবে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন রক্তচোষা গল্পের পার্ট 2 শুরু করা যাক। ভয় পাওয়ার জন্য রেডি হয়ে যান। না, অহেতুক দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। শরীরে বিশ্রাম দরকার। প্রচন্ড ঘুম পেয়েছে। একটু কোমরটা সোজা করতে পারলে বাঁচি। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে একটা কথা হঠাৎ করে মনের মধ্যে খারাপ হয়ে উঠল। রাস্তা দিয়ে আসবার সময় রামলালের কাছে থেকে শুনেছিলাম এক অদ্ভুত গল্প। গ্রামের ঠিক 3 কিমি দূরে বয়ে গেছে একটা ছোট পাহাড়ি নদী। তার এক তীরে সাদা বরফে ঢাকা পর্বত, আর অন্য তীরটা নো মেন্স ল্যান্ড, একটা পরিত্যক্ত মাঠ। গ্রামের মানুষ এক অজানা ভয়ে সেইখানে যায় না। এসব ভাবতে ভাবতে শরীরে খুব আচ্ছন্ন হতে লাগলো। পুরো দিনটা বেশ ধকল হয়েছে। রাস্তাটা কম ছিল না, শরীর আর সাথ দিচ্ছে না। তাই তো কখন যে ঘুমের লোকে চলে গেলাম টেরও পেলাম না। খুব ভোরে নাম না জানা পাখির কিচিরমিচির ঘুম ভেঙে গেল। সকালটা খুব সুন্দর। সোনালি রোদ যেন মিষ্টি মুখে হাসছে। পাহাড়ি পাতলা ঠান্ডা বাতাস বুক ভরে শ্বাস নিচ্ছি। কলকাতার মতো ধোঁয়া কণা ভরা বাতাস না, একদম শুদ্ধ বাতাস। তারপর গৃহকর্তার সাথে আলাপচারিতা শুরু করলাম। কাল রাতে সে ভাবে কথাও হয়নি। ওনার নাম সহদেব পানওয়ার। পরিবার বলতে শুধু তিনি আর তার কন্যা, যে কাল রাতে আমাকে জল চা খাবার পরিবেশন করেছে। দুজনের পরিবার। স্ত্রী গত হয়েছেন বছর 5 আগে। ভদ্রলোকের মাথার ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাম দিকটা কালো। মুখে অসংখ্য বলি রেখা। অথচ আমার মনে হচ্ছে যতটা বুড়ো দেখাচ্ছে তত বুড়ো তিনি নন। অভাবে কিংবা জড়াতে অকালে বুড়িয়ে গেছে। গায়ের রং ফ্যাকাশে, কেউ যেন রক্ত চুষে নিয়েছে। এত সুন্দর মায়াবী পাহাড়ি পরিবেশেও কেমন একটা মৃত্যুর গন্ধ আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কথা বলতে বলতে রক্তশূন্য লাশের প্রসঙ্গ উঠল। প্রথমে প্রাণবর বাবু বলতে চাননি, কিন্তু অনেক অনুরোধ করায় বলতে শুরু করলেন। যদিও আমি যে প্রেসের লোক তা বলিনি। খবরের কাগজে নাম সমেত সব লিখে দেব। হয়তো ওই ভয়ে কিছু বলতে চাইলেও বলবে না, কিংবা পুরোটা বলতে দ্বিধাবোধ করবে। পানবরবাবু বলতে শুরু করলেন। পানবরবাবু, গ্রামে হয়তো আবার করে কারোর নজর লেগেছে। গ্রামের মানুষ বিকেলের পর থেকে আর ভয়ে বাইরে বেরোতে পারে না। সন্ধ্যার পর যে বার হয়েছে সে আর ফিরে আসেনি। যদিও এটা নতুন নয়, এর আগেও এরকমই একটা ঘটনা ঘটেছে। গ্রামের বুকে নেমে এসেছিল এক দুঃস্বপ্নের মতো বিভীষিকা। অনেক কষ্ট করে সে বার আমরা নিস্তার পেয়েছি। কি বা কে এই বিভীষিকা তা কিন্তু তিনি একেবারের জন্য বলতে না। হয়তো আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেননি, কিংবা হয়তো ভাবছেন অজপাড়াগাঁয়ের লোকের কথা ঝা চকচকে শহরের বাবু বিশ্বাস করবেন কিনা। তিনি হয়ে উঠবেন ঠাট্টার পাত্র। যাক, যেই হোক। আমি আবার জিজ্ঞেস করলাম, প্রাণবর বাবু, আমাকে সেই পুরনো ঘটনাটা জানাবেন? প্রথম প্রসঙ্গ পাল্টে অন্য বিষয় নিয়ে গল্প করার চেষ্টা করলেন ভদ্রলোক। কিন্তু বাবু, আমি ছাড়বার পাত্র নই। শুনতে আমাকে হবেই। হয়তো এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আজকের গল্প। আমি নিশ্চিত যে অতীতের সাথে বর্তমানের কোনো যোগসূত্র পাওয়া যাবে। অতীতের ধূসরতায় সঙ্গে বর্তমানের যোগসূত্র থাকবেই। যে গেছে তার জন্য মানুষের মধ্যে একটা টান সর্বদা জেগে থাকে।
বর্তমানে অতীত বারে বারে ফিরে আসে, তাই অতীতকে ভূতকাল বলে। শেষমেশ আমার জেদের কাছে উনি হার মেনে আবার বলতে শুরু করলেন, পানগর বাবু, ঘটনাটা তাও কম করে হলেও 40 বছর আগের। তখন আমার বয়স 17 থেকে 18। পাহাড়ের কোলে সুন্দর এ গ্রাম, খুব সহজ সরল ভাবেই সবার দিন যাপন হতো। অভিজাত ছিল না ঠিক, কিন্তু মা অন্নপূর্ণার কৃপায় সবার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জুটে যেত। সবার মুখে সুখের আনন্দের চওড়া হাসি ছিল। সবাই সুখে দুঃখে একে অপরের পাশে থাকতাম। গ্রামে মেলা, নাটক, কীর্তন, নাম গান লেগেই থাকতো। একদিন হঠাৎ করে গ্রামের মানুষের চোখে পড়ল, নদীর পাড়ের পাহাড়ের উপর কিছু মানুষ তাঁবু টাঙিয়ে বসবাস করতে শুরু করেছে। সেই থেকে গ্রামে যেন কাল রাত্রি প্রবেশ করলো। গ্রাম পরিণত হলো মৃত্যুপুরীতে। গ্রামের সহজ সরল মানুষ তাদের ভয় পেত। তারা কালো জাদু, তন্ত্র মন্ত্র জানত। খুব সহজে মানুষকে বশীভূত করে নিজেদের দাসে পরিণত করত। এমনকি সেই পাহাড়ের উপর থেকে মাঝরাতে ভয়ানক মন্ত্রপাঠের শব্দ আসতে, যা কোনো দেবতার মন্ত্র বলে মনে হতো না, হয়তো কোনো অপদেবতাকে সন্তুষ্ট করার জন্য। এমনকি নদীর ধারে পশু বলি দেওয়া মৃত্যুহীন, মুন্ডুহীন নিখর দেহ পাওয়া যেত, হয়তো অপদেবতাকে সন্তুষ্ট করার বিধি। আমি বললাম, তারপর? পানগর বাবু, হঠাৎ একদিন সকাল থেকে শ্যাম মোদির ছেলে পাবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধে অবধি পবনকে খুঁজে পাওয়া গেল না। কেউ কেউ তাকে নাকি সে পাহাড়ে যেতে দেখেছে। আশ্চর্যভাবে যাযাবর মানুষগুলো তাদের তাঁবু গুটিয়ে কখন বাতাসে মিলিয়ে গেছে কেউ জানে না। হয়তো পবন তাদেরই পিছু পিছু চলে গেছে। আমি বললাম, আপনারা পবনকে খোঁজ করার চেষ্টা করেননি? পানগর বাবু, মাস কয়েক আশেপাশের অনেক গ্রামে খোঁজ না পেয়ে আশা ছেড়ে আস্তে আস্তে গ্রামের মানুষ পবনকে ভুলে যায়। হঠাৎ করে 15 বছর পর পবন ফিরে আসে। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। গ্রামে এক সাজো সাজো রব। এককাল উৎসবে মেতে ওঠে সমস্ত গ্রাম। গ্রামের ছেলেকে ফিরে পেয়ে সবার মুখে হাসি খুশি, একজনকে ছাড়া, শুধু একজনকে ছাড়া। তিনি হলেন গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ, রমন পানগর। তিনি গ্রামে রমন ওঝা নামেই পরিচিত। একদিক থেকে তিনি ওঝা, বৈদ্য, তন্ত্র সাধক। সব সমস্যার সমাধান তার কাছে। গ্রামের মানুষ যে কোনো সমস্যাতে তার শরণাপন্ন হন। এক এক অজানা কারণ নিয়ে তিনি পবনকে সন্দেহের চোখে দেখতে লাগলেন। কিছুদিন ভালোই কাটলো। হঠাৎ করে একদিন প্রবীণ কাকুর ছেলে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে নদীর পাড়ের অভিশপ্ত মাঠটা থেকে তার জীবনহীন ফ্যাকাসে ছিবড়ে দেহ উদ্ধার করা হয়। গলার সামনে দুটো ফুটো, যেন দুটো ফুটো দিয়ে কেউ শরীরের সমস্ত রক্ত, অস্থিমজ্জা, জীবন রস চুষে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এক ফোঁটা রক্ত মৃতদেহের আশেপাশে পড়ে নেই। আমি জিজ্ঞেস করলাম, তার মানে রক্ত বের করে নেওয়া হয়নি? পানগর বাবু মাথা নাড়ল, বলল, না, ব্যাপারটা অন্যরকম। মানে কি রকম জানো? অনেকটা অ্যানিমিয়ার মতোই, যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলো কোনো অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে, আর সেটা হয়েছে মুহূর্তের মধ্যেই। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত পা ফোলা, পেট ফুলে ঢোল হয়ে যাওয়া, সেসব কিছুই নেই। মৃত্যুর অব্যাহত কারণ অক্সিজেনের অভাবে অ্যাসফিক্সিয়া নাকি এরকম কিছুই পোস্টমর্টমে লেখা। আমি বুঝলাম ভদ্রলোক অ্যাসফিক্সিয়া বলার চেষ্টা করছেন। অ্যাসফিক্সিয়া হলো একটি মেডিকেল শব্দ, যা শ্বাসরোধ নামে পরিচিত। মানে গদা বাংলায় বলতে গেলে অক্সিজেনের অভাবে মারা যাওয়া। আমি বললাম, এরকম আবার হবার কারণ কি? পানগর বাবু বলল, জানি না। গলায় দাগ দুটো দেখে মনে হয় গ্রামে কোনো এক নিশাচর জীবের আবির্ভাব হয়েছে, যে রক্ত চুষে খেলে, মানে তার দাঁত প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটা বিষ প্রবেশ করে যে মুহূর্তের মধ্যে রক্তের সব লাল কণিকাগুলো শেষ করে ফেলে, ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বিষ তা জানা গেছে?
তা জানি না। আমরা তখনও ভেবেছিলাম এটা কোনো নিশাচর প্রাণীর কাজ। এভাবে এক এক করে 4টে তরতাজা প্রাণ ঠিকই একই জায়গায় একইভাবে মারা যায় বলাটা ভুল, হত্যা করা হয়। ঠিক এখানকার মতো অবস্থা। সন্ধ্যা হবার আগেই সবার দরজা জানলা বন্ধ। বিকেলের মধ্যে সবাই যে যার কাজ থেকে বাড়ি ফিরে আসতো। গ্রামে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা একমাত্র শুধু বুঝতে পারছিল রমন ওঝা। হয়তো সেই জন্যই কয়েকজন ছেলে ছোকরাকে নিয়ে গোপনে আলোচনা করে একটা ছক কষলেন। তিনি সব মৃত্যুর কারণ জানতে পেরেছিলেন, কিন্তু কাউকে কিচ্ছু বললেন না, শুধু তার কথা মতো কাজ করতে বললেন। অনেক কষ্টে গ্রামের বলিষ্ঠ এবং সাহসী 10 জন ছোকরাকে তৈরি করা গেল। জেনে শুনে কে মৃত্যুকে কাছে যাবে? সন্ধ্যেতে বাড়ির বাইরে থাকা মানেই মৃত্যু। ঠিক সেই রাতেই পূর্ব নির্ধারিত ছক অনুসারে সন্ধ্যা থেকে পাহারা শুরু হলো এবং পবনের বাড়ির উপর নজর রাখা হয়। পবন বাড়ি থেকে বার হতেই গোপনে তার পিছু নেয় জনা 10-এর একটা দল। কেউ লাঠি নিয়ে, কেউ শক্ত দড়ি। পবন উন্মাদের মতো তার শিকার খুঁজতে শুরু করে। আজ তার শিকার রমন পানবরের ছেলে সহদেব পানবর, মানে আমি। অন্য কেউ মৃত্যুর মুখে পড়তে রাজি হয়নি। অগত্যা আমাকেই টোপ করা হয়েছিল। বাঘ শিকার করার সময় যেমন ছাগল ছাড়া টোপ করা হয়, ঠিক তেমন। গ্রামের সীমানা পার হতেই পবন আমার উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথেই পবনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে পিছন থেকে আসা ছেলেগুলো, যদিও পবন আমার হাতে এক হিংস্র কামড় দেয়, তাতে এক গভীর ক্ষত সৃষ্টি হয়, আজও বিদ্যমান। এই বলে পানগরবাবু তার ডান হাতের কামড়ের চিহ্নটা দেখালো। এত বছর পুরনো ক্ষত, তাও এখনো দেখে বোঝা যাচ্ছে কি ভয়ানক কামড় ছিল। হিংস্র জানোয়ারের কামড়ও সময়ের সাথে সাথে সম্পূর্ণ ঠিক হয়ে গিয়ে শুধু একটা দাগ থেকে যায়, কিন্তু এত বছর পরও এই ক্ষতটা সম্পূর্ণ ভরে ওঠেনি। পানগরবাবু আবার বলতে শুরু করলেন, পবনকে পরিত্যক্ত মাঠটার একটা গাছে আষ্টে পিষ্টে বেঁধে রাখা হয়। শত শত মশাল হাতে হাজির হলো গ্রামের সমস্ত মানুষ। পবনের মুখ তখনও রক্তে রাঙা। এক হিংস্র এবং অমানবিক হুঙ্কারে পুরো পাহাড় কেঁপে উঠল। এই বুঝি দড়ি ছিঁড়ে সবার রক্ত নিমেষে চুষে নেবে। গ্রামের মোড়ল সিদ্ধান্ত নিল যে পবনকে জ্যান্ত কবর দেওয়া হবে। ঠিক তাই হলো। নদীর তীরের মাঠটাই কবর খোঁড়া হলো। হাত পা বেঁধে পবনকে সেই কবরে ফেলে মাটি চাপা দিতে শুরু করতেই এক কান ফাটা আর্তনাদে সবাই নিস্তব্ধ হয়ে গেল। পবন, আমি নির্দোষ। আমি নিজের ইচ্ছেতে কিচ্ছু করিনি। আমাকে করতে বাধ্য করে আমার ভিতরে বসবাসকারী এক পরজীবী পিশাচ। যাযাবররা আমাকে বশীভূত করে আমাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চলে যায়। আমি যাযাবরদের সাথে থেকে তন্ত্র সাধনা করি। আমি অনেকবার পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ধরা পড়ে গেছি। পরে আমার অভীষ্ট সিদ্ধ হলে আমি পিশাচতন্ত্রের সিদ্ধ লাভ করেই লুকিয়ে পালিয়ে যাই। কিন্তু জানতাম না ওদের সঙ্গে ছাড়লেই আমার আত্মা বন্দী হয়ে যাবে এক পিশাচের কাছে। এটাই নাকি ওদের অভিশাপ। সেই দিন থেকে পিশাচটা আমার শরীরে পরজীব। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি নির্দোষ। আরো কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় এক বেলচা মাটি তার মুখে পড়ে চিরতরে বাকরুদ্ধ করলো পবনকে। গ্রামবাসী হাসি মুখে যে যার বাড়ি ফিরল, কিন্তু দুজোড়া চোখ কান্নায় ভেসে গেল পবনের বাবা এবং মা। তারপর থেকে গ্রামে 40 বছর কোনো অপঘটন ঘটেনি। আমরা ভেবেছিলাম চিরতরে পিশাচের রক্ত লালসা থেকে মুক্ত হলো আমাদের এই ছোট্ট গ্রাম। কিন্তু সেই পুরনো অভিশাপ কোনো এক কারণে গ্রামের বুকে আবার আছড়ে পড়েছে। আবারও পিশাচের রক্তের পিপাসার বলি হচ্ছে গ্রামের একের পর এক তরতাজা প্রাণ। এ বলে পানগরবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। পানগরবাবুর রৌদ্রোজ্জ্বল চোখে যেন অন্ধকার নেমে এলো। তিনি এক নিঃশ্বাস দূর থেকে এই মৃত্যু বিভীষিকা দেখেছে। হয়তো তিনি এইমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।
আমি দুপুরের খাবার খেয়ে সেই অভিশপ্ত মাঠটা দেখতে গেলাম। পায়ে হাঁটা 3 কিমি পাথুরে পথ। মিনিট 30-এ নদীর পাড়ে পৌঁছে গেলাম। পাহাড়ি ক্ষীণ অথচ খরস্রোতা নদী। জল এতটাই ঠান্ডা তা সহজে হাড় হিম করে দিতে পারে। কিছুটা যেতে মাঠের মধ্যে একটা উঁচু ঢিবির মতো দেখতে পেলাম। এটাই 40 বছর পুরনো পবনের কবর, সেই অভিশপ্ত কবর। ভালো করে চারিদিক চোখ ফেলতেই একটা জামা পরে থাকতে দেখি। সেটা গাছের ডাল দিয়ে এপাশ ওপাশ করতেই দেখতে পেলাম যে তাতে রক্ত লেগে। মাঝে মাঝে কোনো এক গল্পের পিছনে লুকিয়ে থাকে আরো অন্য একটা গল্প। এই গল্পের কাজ কারবার অতীত আর বর্তমান নিয়ে, যদিও ব্যাপারটা কিছুটা ঝাপসা। গোটাটাই রহস্য আর আমেজ সম্পূর্ণ ভয়ের। বহুতকাল যেমন মানুষের জীবনে সমাজে বর্তমান হয়ে বারে বারে ফিরে আসে, ঠিক তেমনই হয়তো পবনের দেহে থাকা পিশাচটা আবার জেগে উঠেছে। ফিরে এসেছে তার অসীম রক্তের ক্ষুধা মেটাতে। রক্ত পিপাসা মেটানোর জন্য গ্রামের একের পর এক মানুষকে রক্ত শুষে হত্যা করছে। মানুষ না পেলে গবাদি পশুর রক্ত পান করে নিজের অসমাপ্ত রক্ত পিপাসা মিটিয়েছে। যাক, সেখান থেকে গ্রামে ফিরে আসি। মনে মনে ঠিক করলাম যে আজ রাতে আবার যেতে হবে, কিন্তু কাজটা করতে হবে খুব গোপনে। এমনকি পানগর বাবুকেও জানানো যাবে না। কেউ জানলে বাধা পাবো, কাজটা সফল হবে না। আজ এর একটা বিহিত করতেই হবে। সেই মতো জোগাড় করলাম মাটি খোঁড়ার কিছু সামগ্রী। রাতের খাবার খেয়ে আমি অপেক্ষা করতে থাকলাম সবার ঘুমিয়ে পড়ার। পাহাড়ি গ্রামে রাত একটু তাড়াতাড়ি নেমে আসে। তারপর গ্রামে মৃত্যু হয়। একটু পর পানগর বাবু ও তার মেয়ের ঘরে আলো নিভে গেল। না, আর দেরি করে ঠিক হবে না। চুপি চুপি বিড়াল পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বাইরে পা রাখতেই বুকটা শিউরে উঠল। সত্যি সত্যি মনে হতে লাগলো কোনো কালো ছায়া চাপ বেঁধে সুনিবিড় ভাবে ঘিরে আছে সমস্ত গ্রাম। বাতাসে যেন মৃত্যুর গন্ধ। ভয় যে একদমই করছে না এমনটা নয়, মৃত্যু ভয় সবার আছে। তবুও এগিয়ে চললাম সেই অভিশপ্ত কবরখানার উদ্দেশ্যে। সাথে আছে একটা 5 সেল টর্চ, মাটি খোঁড়ার বেলচা, শাবল, গলায় ঝুলানো নাইট ভিশন ক্যামেরা, আর একটা ব্যাগে যাতে আছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো রূপোর একটা ছুরি। যদি আমার সন্দেহ ঠিক হয় যে মৃত্যুর কারণ সেই জীব, তবে ছুরিটা রামবাণের মতো কাজ করবে। কবরের ঠিক উল্টো দিকে একটা মস্ত বড় পাথরের চাইয়ের পিছনে খাপটি মেরে বসে থাকলাম। দেখতে দেখতে রাত গ্রামের সমস্ত আলো এক এক করে নিভে গেল। আধারের একটা পুরু কালো আস্তরণে ডুবে গেল সমস্ত গ্রাম, পাহাড়, উপত্যকা। কিছুক্ষণ পর রুটির মতো মস্ত বড় পূর্ণিমার রূপালী চাঁদ মেঘেদের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। রাত যত বাড়তে থাকলো, চারিদিক যেন ততই মায়াবী হয়ে উঠতে শুরু করলো। নিশির ডাক প্রবল থেকে প্রবলতর হতে থাকলো। এত প্রবল ঠান্ডায় বাড়ির বাইরে এর আগে কোনো দিন থেকেছি বলে মনে হয় না। সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। আগুন জ্বালালে ভালো হতো, কিন্তু এতে আমার লুকিয়ে থাকার প্রাণপণ চেষ্টা বিফল হতো। আগুন এমন একটা জিনিস যার আলো ও তাপ সবাইকে আকৃষ্ট করে। নিমেষেই আমার অতর্ধান রহস্য উন্মোচন হয়ে যাবে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে থাকলাম জড়সড় হয়ে। হঠাৎ করে অদ্ভুত শব্দ হতে শুরু করে কবরের নিচ থেকে, যেন কোনো এক জীব মাটির আস্তরণ সরিয়ে বাইরে আসার প্রাণপণ চেষ্টা করছে। কবরের মাটি কম্পমান হতে শুরু করলো। অবশেষে কবর চিরে উঠে এলো দুটো রোমশ রাক্ষসসুলভ হাত। আস্তে আস্তে সমগ্র শরীর সরীসৃপের মতো বুক ঘষে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জীব। তার লাল চক্ষুর দিকে তাকালে দেবতা অবধি নেশাগ্রস্ত হয়ে যাবে, বসে চলে আসবে তার। ভয়ঙ্কর জীবটার যান্ত্রিক অমানবিক গর্জনে সমগ্র উপত্যকা কাঁপতে লাগলো। আমার মাথার ভিতরে সবকিছু যেন গোলমেলে হয়ে গেছে। আমি কি সম্মোহিত হয়ে পড়েছি? আর সবাই কি একই রকম
পরিস্থিতিতে পড়ে রাতারাতি পিশাচটার শিকার হয়ে গেছে। আতঙ্কে ও নৃশংসতার সমুদ্রে ডুবে যেতে যেতে আমি ছুরিটা ব্যাগ থেকে বার করে আঁকড়ে ধরলাম। জিপটা রক্তের পিপাসা মেটাতে দ্রুত বক্রপথে গ্রামের পথে চলতে থাকলো। জানি না আজ কে তার শিকার হবে, কার কপালে আজ মৃত্যু। বুঝতে আর বাকি থাকলো না যে পিশাচটা রাতে রক্ত পান করে আবার এই কবরে প্রবেশ করে, কিন্তু আমি চাইলেও তাকে আটকাতে পারবো না। হয়তো আরো একটা প্রাণ পিশাচের ক্ষুধার বলি হবে। বুকটা ধপ করে কেঁপে উঠল। এটা আমি কি করলাম? আশঙ্কায় মনটা ভরে গেল। আমার স্পষ্ট মনে আছে বাড়ি থেকে বার হবার পর আমি পানবর বাবুর সদর দরজা বাইরে থেকে বন্ধ করতে ভুলে গেছি। হে ভগবান, এ আমি কি করলাম? যে আমাকে আশ্রয় দিল তার এত বড় ক্ষতি আমি করে দিলাম। পিশাচটা হয়তো আজ তার শিকার। পানবর বাবুর বাড়ির কাউকে করবে। ভাবলাম আমি গ্রামে ফিরে যাই, কিন্তু আমি ভালোভাবেই জানি যে লাভ নেই। আমি একটা সাধারণ মানুষের পিশাচের সামনা করতে পারবো না, অগত্যা বসে অপেক্ষা করা ছাড়া। কিন্তু রাস্তা আমার জন্য খোলা নেই। আমাকে ভোর অবধি অপেক্ষা করতে হবে। সূর্য না উঠলে কিচ্ছু করা যাবে না, কারণ ভোরের আলো ফোটার সাথে সাথে পিশাচের শক্তি লোপ পায়। তাই ভোরের আলোর অপেক্ষা করতে থাকলাম। যদিও জীবন ঝুঁকি নিয়ে রাতে একা অভিশপ্ত কবরখানায় আসাটা কতটা যুক্তি সম্মত জানি না। নিজের উপর রাগ হচ্ছে ঠিকই, কিন্তু এখন আর পিছিয়ে যাবার রাস্তা নেই। মানুষের মন এইরকমই। অনেক মিনিট আগেও যে আশঙ্কায় কণ্টকিত হয়েছিল, এই যাত্রায় কোনো ক্রমে পার পেয়ে গেলে এমন কাজ আর কখনো করব না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছে। বলতে গেলে নাক কান মুলেছে। সেই মানুষ আবার আরো বড় ঝুঁকি নেবার জন্য উন্মাদের মতো ব্যাকুল হয়ে পড়েছে। কিছুক্ষণ পর পিশাচটা রক্তরাঙা লাল লম্বা পৈশাচিক মুখে গর্জন করতে করতে ফিরে এলো। সেই ভয়ঙ্কর দৃশ্য আমি কোনো দিন ভুলতে পারবো না। হাড় হিম করা পাহাড়ি ঠান্ডাতে আমার শীতল হয়ে যাওয়া রক্ত ভরে টকবক করে ফুটতে শুরু করলো। হিম শীতল পাহাড়ি বাতাসও আমাকে নির্জীব করতে পারলো না। ভয়ে আমার শরীর গুটিয়ে পড়তে শুরু করলো। মনে হতে লাগলো আমি যেন ক্রমশই পৈশাচিক জগতে প্রবেশ করতে থাকলাম। যদি ওই রক্তমোহর গভীর লাল দুটো চোখ আমাকে দেখে ফেলে, তবে আমি আর বেঁচে ফিরব না। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্ত, সবই যেন এখন গোলতাল পাকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পিশাচটা খুব কাছে এসে পড়েছে। নাকে আসছে একটা জান্তব দুর্গন্ধ ও সেই সঙ্গে পড়া মদের গন্ধ। এই শীতেও আমার শরীর গলগল করে থামছে। ধীর গতিতে এগিয়ে আসছে। তারপর কবরের মধ্যে নিঃশব্দে ধীরে ধীরে প্রবেশ করলো পিশাচটা। আর সূর্য উঠতে বেশি দেরি নেই। পূবের আকাশ ক্রমশ লালচে হয়ে আসছে। কিছুক্ষণ পর হালকা মিষ্টি সূর্যের আলো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ল। আমি আর দেরি না করে চুরিটা আবার সামনে নামিয়ে রেখে কবরটা খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর পবনের মৃতদেহ বেরিয়ে এলো। আমি নড়ে চড়ে বসলাম। এ কি করে সম্ভব? আমার নিজের চোখের প্রতি বিশ্বাস হলো না। ব্যাগ থেকে জলের বোতল বার করে কয়েকবার চোখে মুখে জল দিয়ে আবার দেখলাম, না, আমি ভুল দেখছি না। প্রকৃতির নিয়মে দেহটা এতদিনে মাটিতে মিশে যাওয়ার কথা, শুধু হাড়গোড় ছাড়া আর কিচ্ছু থাকার কথা নয়। কিন্তু কবরে পবনের মৃতদেহ আজও অক্ষত। দেখে মনে হলো যেন মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে। বেশি কিছু না ভেবে রূপোর ছুরিটা মাটি থেকে উঠিয়ে নিলাম। রূপোর অস্ত্র ছাড়া পিশাচদের স্পর্শ করা যায় না। ছুরিটা দুহাত দিয়ে শক্ত করে ধরে মৃতদেহের বুকে শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিলাম, ঠিক যেখানে হৃৎপিণ্ড থাকে। 40 বছর আগের মৃতদেহ থেকে গলগল করে লাল তাজা রক্ত বেরিয়ে গেল। আমি হাতে শক্তি সঞ্চয় করে কবরে মাটি ফেলতে শুরু করলাম। তারপর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে কবরের পাশে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি বিছানাতে শুয়ে, আর আমাকে ঘিরে আছে গ্রামের লোক। সবার চোখে মুখে সমস্ত প্রশ্ন কৌতূহল।
কিন্তু আমার চোখ শুধু খুঁজছে প্রাণবর বাবু ও তার মেয়েকে। প্রাণবর বাবুকে সামনে দেখতে পেয়ে নিশ্চিন্ত হলাম, কিন্তু তার মেয়ে কোথায়? শরীরটা অপরাধগ্রস্ত হয়ে পড়ল। তবে কি মেয়েটা কাল রাতে পিশাচের রক্ত পিপাসার বলি হয়েছে? আমি কি কোনো রকমে বিছানা থেকে উঠে পানবর বাবুর হাত ধরে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ে কোথায়? পানবর বাবুর সাথে চোখে চোখ আমি মেলাতে পারলাম না। পানবর বাবু বলল, মনি একটু বাজারে গেছে দুপুরের খাবারের জোগাড় করতে। আমার মনে হলো আমি হারিয়ে যাওয়া 7 রাজার ধন পেয়ে গেলাম। আমার চোখের কোণে জল জমে আছে। যাক, যে অপরাধ বোধটা আমাকে তাড়া করছিল তার থেকে মুক্তি পেলাম। কি হয়েছিল আমি তা বলিনি, শুধু বলেছিলাম খুব ভোরে ঘুরতে গেছিলাম, কোনো কারণে মাথা ঘুরিয়ে পড়ে জ্ঞান হারাই। পানবর বাবুর কাছ থেকে জানতে পারি আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে গ্রামের কিছু রাখাল বালক। সবাই হয়তো ভেবেছিল আমিও অন্যদের মতো পিশাচের কবলে পড়ে প্রাণ হারিয়েছি। আমি অক্ষত আছি, শুধু পড়ে যাওয়াতে ডান হাতে একটু চোট লেগেছে। ক্ষতি বলতে আমার ক্যামেরাটা ভেঙে গেছে, যদিও কাল রাতের একটাও ছবি তোলা হয়নি। ক্যামেরার কথা আমার মাথায় ছিল না, সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভুলে গিয়েছিলাম। আগের রাতের পুরো ঘটনাটা আমি প্রাণবর বাবুকে জানাই এবং অনুরোধ করি যে একথা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকে, 3 কান যেন না হয়। অন্য কেউ জানলে হয়তো রূপর ছুরির লোভে কিংবা কৌতূহলবশত যদি কবর করে পবনের বুক থেকে রূপর ছুরিটা বার করে নেয়, তবে পরিণতি কি হবে তা সত্যি বলতে আমারও জানা নেই। হয়তো পিশাচটা আবার জেগে উঠবে। পিশাচকে সম্পূর্ণভাবে শেষ করার বিধি আমার জানা নেই। এদের এমনিতেই মৃত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। যার শরীরে প্রাণ নেই তার প্রাণ কিভাবে নেওয়া যাবে? তবে যতদিন রূপর ছুরিটা মৃত শরীরে থাকবে ততদিন পিশাচটা কবরের বাইরে বেরোতে পারবে না। ছুরিটা শরীরে থেকে আলাদা হলেই আবার গ্রামটা হয়ে উঠবে মৃত্যু উপত্যকা। সে রাতে আমি ঘুমোতে পারিনি। পুরো রাত মনে একটাই প্রশ্ন তাড়া করছিল, যে বাড়ির দরজা খোলা অবস্থায় থাকা সত্ত্বেও পিশাচের হাত থেকে পানবর বাবু পরিবারের শেষ রক্ষা কিভাবে হলো। ভাবছিলাম পানবর বাবুকে জিজ্ঞাসা করব, কিন্তু সাহস হয়ে উঠেনি। কারণ সেদিন যদি কিছু অঘটন ঘটতো তবে তার জন্য একমাত্র দায়ী থাকতাম আমি। পানবর বাবুর অনুরোধে আমি আরো দিন সাথে তার আতিথ্য গ্রহণ করেছিলাম। এই 7 দিন সব আবার স্বাভাবিক, আর কোনো প্রাণ অসময়ে ছড়ে যায়নি। হয়তো চিরতরে গ্রামটা পিশাচের হাত থেকে মুক্ত হলো। গ্রামের মানুষ ধীরে ধীরে পিশাচের ভয় থেকে মুক্ত হয়ে যাবে। পানবর বাবুকে বিদায় জানিয়ে আমি কলকাতা ফিরে আসি। কাজে যোগদান করি অসফলতা নিয়ে। গল্পটা কাগজে ছাপা হয়নি, কারণ কিছু গল্প শুধু গল্প থাকাই ভালো। যদিও 21 শতাব্দীতে এ গল্পের সত্যতা কতজন বিশ্বাস করবে তা বলা মুশকিল।